আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমি এর আগে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, গ্রামারের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করেছি এবং তখন আমি বলেছি যে এইগুলো শেখানোর পর ভয়েস চেঞ্জটা নিয়ে আলোচনা করব। তা আজকে আমি এই মুহূর্তে ভয়েস চেঞ্জ নিয়ে যে আলোচনা করব এটা খুবই আমার মনে হয় গুরুত্বপূর্ণ এবং এই ভয়েস চেঞ্জ সম্বন্ধে যদি আমাদের একটা আইডিয়া থাকে তাহলে আমাদের কথাবার্তার মাধ্যমে ভুলটা কম হয়। কারণ আমাদের অন্যভাবে অনেক সময় এই কথাবার্তা বলতে হয়, সেইখানেই ভয়েস চেঞ্জের গুরুত্ব। এবং আমি এমন কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের মনে প্রশ্ন জাগে অনেকেরই, কিন্তু সমাধান করতে পারো না, সেইগুলো নিয়ে আলোচনা করব। তাই মন দিয়ে শোনো, শেষ পর্যন্ত শোনো। হয়তো একটু এই টপিকটা বড় হবে, 8 ঘন্টা 40 মিনিট লাগবে, কিন্তু যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শোনো তাহলে আমার মনে হয় তোমাদের নিঃসন্দেহে উপকারে লাগবে। যাই হোক, আমি এখন আমার আলোচ্য বিষয়ে আসছি। এখন ভয়েস বলতে গেলে বাচ্য, বাংলা বলে বাচ্য। একে দুভাবে মেনলি ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আমাদের সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে বলা হয়। তোমরা এই আলোচনাগুলো শুনলেই এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কি বলতে চাইছি। এখন এই যে অ্যাক্টিভ কথাটা কিন্তু অ্যাক্টিভাস একটা ল্যাটিন শব্দ। এই অ্যাক্টিভাস থেকে অ্যাক্টিভ কথাটা এসছে, আর প্যাসিভাস থেকে প্যাসিভ কথাটা আমরা পেয়েছি। যাই হোক, অ্যাক্টিভ ভয়েসটা কি আমাদের জানতে হবে এবং প্যাসিভ ভয়েসটাই বা কী সেটাও আমাদেরকে জানতে হবে। আমি যদি একটু ইংরাজিতে বলি, when the subject of the sentence is the doer or actor, the verb is active. যেমন ধরো, আই ডিড ইট, আমি এটা করেছিলাম। এখানে সাবজেক্টটা হচ্ছে ডুয়ার বা অ্যাক্টর, যে কারণে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আবার যখন সাবজেক্টটা, when the subject of the sentence is acted upon, the verb is passive। যেমন ইট ওয়াজ ডান বাই মি, এটাকে চেঞ্জ করলে হয় ইট ওয়াজ ডান বাই মি, মানে পরোক্ষভাবে হয়ে যাচ্ছে। এখানে সাবজেক্টটার খুব একটা গুরুত্ব থাকছে না। আমি এই কাজটা করেছিলাম, আর আমি এই কাজটা বা এই জিনিসটা যাই বলো না কেন বলতে, এটা আমার দ্বারা কৃত হয়েছিল, ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাটাকে। অর্থাৎ প্রথমটিতে কর্তা সক্রিয়, কিন্তু দ্বিতীয়টিতে সক্রিয় নয় কর্তা অতটা, এটাই বোঝাতে চাইছি। আচ্ছা, সাধারণভাবে যে ভার্বের, আমরা জানি সাধারণভাবে যে ভার্বের অবজেক্ট আছে তাকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। অর্থাৎ আমরা এর আগে ভার্বের চ্যাপ্টার পড়িয়েছি, ভার্বকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তখন আমি আলোচনা করেছিলাম ট্যানজেটিভ ভার্ব, ইনট্যানজেটিভ ভার্ব কাকে বলে। এখানে সেই ট্যানজেটিভ ভার্বের ব্যাপারটা চলে আসছে। অর্থাৎ যে সেন্টেন্সে ট্যানজেটিভ ভার্ব থাকবে সেই সমস্ত সেন্টেন্সেরই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারব। অর্থাৎ ট্যানজেটিভ ভার্ব থাকলেই তবে তার অবজেক্ট থাকবে, আর অবজেক্ট না থাকলে আমরা তো ভয়েস চেঞ্জ করতে পারবো না। সুতরাং সেই সমস্ত সেন্টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে পারবো যাদের সেই সেন্টেন্সে ট্যানজেটিভ ভার্ব থাকবে। আর একটা সহজ পদ্ধতি আমি বলি, সেই ট্যানজেটিভ ভার্বকে, যে ভার্বকে আমরা কী বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর মিলবে, কী বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট, এবং সেই ভার্বটাকে বলবো ট্যানজেটিভ ভার্ব। এইবার এটা বোঝা গেল। আপাতদৃষ্টিতে আমরা ভার্বটাকে কী বা কাহাকে দ্বারা প্রশ্ন করব, কী বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা মিলবে আমাদের কাছে সেইটা হবে অবজেক্ট।
এবং যে সমস্ত সেন্টেন্সের এই ধরনের অবজেক্ট থাকবে তাদেরই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে। অর্থাৎ ইনট্যানজিটিভ ভার্ব যাদের অবজেক্ট নেই তাদেরকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে পারবো না। এইবার এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার কতকগুলো নিয়ম আছে, আমাদের নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হবে, তবে সেন্টেন্সটা ক্লিয়ার হবে এবং তার ভাবটা প্রকাশ করতে পারবে। হ্যাঁ, সেই নিয়মগুলো একে একে আমি একটু আলোচনা করি। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তাতে অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি ছিল, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা ঘুরে যাচ্ছে, অ্যাক্টিভ থেকে এধারে প্যাসিভ হয়ে যাচ্ছে, আর প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করছি, আবার প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করা যায়। অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট চলে আসবে, আর অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট প্যাসিভ ভয়েস যখন করব। আচ্ছা, এইবার আমাদের দেখতে হবে যে এরপর কী নিয়ম আছে। 3 নম্বর নিয়মটা হচ্ছে, এগুলো খুব ভালো করে জিনিসগুলো বুঝতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটাকে অবজেক্ট করলাম আর অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এটা প্রথম পদক্ষেপ হবে। সেকেন্ডলি হচ্ছে বি ভার্বের রূপটা বসাতে হবে। অর্থাৎ যখন আমি অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে চলে আসছি তখন সাবজেক্ট অনুযায়ী বি ভার্বের যে রূপটা সেইটা বসাতে হবে, এবং যে রুট ভার্ব প্রধান ভার্বটা আছে সেটাকে পাস্ট পার্টিসিপলে নিয়ে যেতে হবে। সেটা যে সেন্টেন্সই থাকুক না কেন, অর্থাৎ যে ধরনের ভার্বেই থাকুক না কেন, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকতে পারে, কন্টিনিউয়াস থাকতে পারে, হ্যাঁ, পারফেক্ট থাকতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস থাকতে পারে, বা অন্য যে পাস্ট টেন্স বা ফিউচার টেন্স আছে তাদেরও রকম ভাগ আছে। এই সমস্ত সেন্টেন্সের যে ভার্ব রূপে ব্যবহার হচ্ছে তাদের যখনই আমরা প্যাসিভে নিয়ে যাব তখন যে মেন ভার্বটা সেটা পাস্ট পার্টিসিপল করতেই হবে, এবং বি ভার্বের রূপগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে। ভার্বের ব্যাপারটা বললাম। এইবার চলে এসো, আর তারপর আর কি নিয়ম আছে না, এই যে সাবজেক্টকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি, অবজেক্টের আগে একটা প্রিপোজিশন বসে সাধারণত, সেই প্রিপোজিশনটা বাই প্রিপোজিশন। সব ক্ষেত্রে যে বাই প্রিপোজিশন বসবেই এরকম কোনো কিন্তু নিয়ম নেই, আমরা আলোচনার মধ্যে দিয়ে সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবো। সেগুলো বিশেষ কয়েকটা ক্ষেত্রে বাই না বসে অন্য প্রিপোজিশনও বসতে পারে, যেমন অ্যাট, উইথ, টু, হ্যাঁ, সেগুলো আলোচনা করলেই বুঝতে পারবে। কিন্তু সাধারণ ক্ষেত্রে বাই প্রিপোজিশনটাই বসে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যেমন ধরো আই গিভ হিম এ বুক, এইটা হলেই তোমাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে এটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে। কেমন, এখানে দেখো গিভটা আমি ট্রানজিটিভ ভার্ব বলছি। কেন বলছি না, এই গিভটাকে যদি আমি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করি, কি দিই, একটি বই, কাহাকে দিই, তাহাকে, তাহলে এখানে দেখা যাচ্ছে দুটি অবজেক্ট আছে। তাহলে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করতে পারবো, যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে তাকে ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে দেখো এই যে এ বুক কিংবা হিম দুটোই এখানে অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ যার চেতনা আছে, প্রাণ আছে, তাদেরকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলবো, আর যার প্রাণ নেই তাদেরকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে বুক এর প্রাণ নেই, যার জন্য এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, এই ডাইরেক্ট অবজেক্ট। আর যার প্রাণ আছে তাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, এই যে হিমটার প্রাণ আছে এটাকে বলবো ইনডাইরেক্ট। তাহলে যার প্রাণ নেই তাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট, আর যার প্রাণ আছে তাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। এই যে দুটো অবজেক্ট, এর মধ্যে যে কোনো একটাকে আমি সাবজেক্ট করতে পারি। কেমন, যেমন ধরো এই বুকটাকে যদি সাবজেক্ট করি, দুটোই তো অবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট করা যেতেই পারে। তাহলে এই বুকটাকে যদি আমি সাবজেক্ট করি তাহলে কীরকম হবে, এ বুক ইজ গিভেন হিম বাই মি। কিংবা ধরো হিমটাকে যদি আমি সাবজেক্ট করি, হিমটার নমিনেটিভ ফর্ম হচ্ছে হি, সাবজেক্ট হয়ে চলে এলো, তাহলে হি ইজ গিভেন এ বুক বাই মি। দুভাবেই করা যেতে পারে। এইখানে আর একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি এই বুকটাকে সাবজেক্ট করে এটাকে ভয়েস চেঞ্জ করছি তখন হিমটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবেই থেকে যাচ্ছে। সিমিলারলি হিমটাকে যখন আমি সাবজেক্ট করে এটাকে ভয়েস চেঞ্জ করছি তখন হি ইজ গিভিং এ বুক বাই মি, এই বুকটা এখানে অবজেক্ট হিসেবেই থেকে যাচ্ছে। অর্থাৎ যে কোনো একটা তো অবজেক্ট হিসেবেই থেকে যাচ্ছে,
সেই অবজেক্টকে বলে রিটেন্ড অবজেক্ট। এই ক্ষেত্রে হিমটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। এগুলো তোমাদের মনে রাখতে হবে, জানতে হবে, রিটেন্ড অবজেক্ট। আর এই ক্ষেত্রে এই বুকটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। কেমন? তাহলে এইটুকু আমরা বুঝলাম। এইবার ব্যাপারটা হচ্ছে এখানে দেখো আর একটা জিনিস বোঝানোর আছে যে এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি আই, প্যাসিভ ভয়েসেতে মি অবজেক্ট হিসেবে বসছে, এবং হিম কিংবা এ বুককে প্যাসিভ ভয়েসেতে সাবজেক্ট করা হয়েছে। এখানে আইটা দেখো সাবজেক্ট ছিল, মি হয়ে অবজেক্ট হয়ে এসেছে। আর এখানে হি ছিল, এই যে হিমটা, তাকে নমিনেটিভ কেস হি করা হয়েছে, এবং বাই মিটা এর ক্ষেত্রে যেটা হয়েছে এর ক্ষেত্রেও সেটা হয়েছে। এটাই লক্ষণীয় বিষয়। আচ্ছা, এরপর আমরা আসব বিভিন্নভাবে আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার সময় আমরা বিভিন্ন জিনিস শিখব, সেগুলো তোমাদের শিখে নিতে হবে। আচ্ছা, আর ওইটা আর কি আমরা লক্ষ্য করলাম, একটা বাই প্রিপোজিশন বসছিল, তাই তো? আর মেন ভার্বটাকে পাস্ট পার্টিসিপেলে নিয়ে গিয়েছিলাম। অর্থাৎ মধ্য কথা হচ্ছে, আর একবার আমি এটি রিপিট করছি, যে সমস্ত সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকবে সেই সমস্ত সেন্টেন্সেরই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে পারবো। এবং ট্রানজিটিভ ভার্ব থাকলেই তাকে যদি কী বা কাক দ্বারা প্রশ্ন করা হয় তার উত্তর মিলবে, এবং কী বা কাক দ্বারা প্রশ্ন করে যে উত্তরগুলো পাবো সেইগুলি হচ্ছে অবজেক্ট। এবং নিয়মটা হচ্ছে কি, যখন আমরা এই ধরনের সেন্টেন্স পাবো এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব, তখন সাবজেক্টটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসবে। আর প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে একটা বাই প্রিপোজিশন বসবে, আর ভার্বের টেন্স অনুযায়ী বি ভার্বের রূপগুলো বসবে, আর মেন যে ভার্বটা তার পাস্ট পার্টিসিপেল রূপটা হবে। সে যে কোনো সেন্টেন্সই, যে কোনো টেন্সের সেন্টেন্সই থাকুন কেন, এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। এটা একদম মৌলিক নিয়ম। এইবার কথা হচ্ছে বি ভার্বের রূপগুলো কীরকম, এটা আমাদের জানতে হবে, এটা খুব ভালো করে জানতে হবে। যেমন ধরো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্বের রূপ হচ্ছে ইজ, অ্যাম, আর, এইগুলো যে কোনো একটা বসবে। কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে ইজ বিং, অ্যাম বিং, আর বিং। তেমনি পারফেক্ট টেন্সের হচ্ছে হ্যাজ বিন, হ্যাভ বিন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে হ্যাজ বিন বিং, হ্যাভ বিন বিং। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এইগুলো ফলো করব। আর কি, তেমনি পাস্ট টেন্সের ক্ষেত্রেও বি ভার্বের রূপটা আমরা জানি। পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বিং, ওয়ার বিং, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন, আর পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে হ্যাড বিন বিং। সিমিলারলি ফিউচার টেন্সের ক্ষেত্রেও ইনডিফিনাইট হবে শ্যাল বি কিংবা উইল বি, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে শ্যাল বি বিং, উইল বি বিং, আর পারফেক্টের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা সাধারণত এগুলো গ্রামাটিক্যালি এগুলো ব্যাখ্যা করলেও বাস্তবে কিন্তু আমাদের মেন কয়েকটা জিনিস শিখতে হবে। এই কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট পাস্ট টেন্সের, পাস্টের ফিউচার টেন্সের পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলো খুব একটা প্রচলন নেই। এইগুলো আমাদের না রপ্ত করলেও চলবে, কিন্তু গ্রামাটিক্যালের ক্ষেত্রে যদি করতে হয় তাহলে এইভাবেই চেঞ্জ হয়ে আসবে। এটাই আমার বলার বিষয়। আচ্ছা, এইবার আসছি, একটা সেন্টেন্স নিচ্ছি আমি। সেন্টেন্স দিয়ে ওই যে টেবিলে আমি যেগুলো দেখালাম সেইগুলো কী কীভাবে প্রয়োগ হচ্ছে বি ভার্বে, সেইগুলো আমি দেখাতে চাইছি। যেমন ধরো, একদম প্রথম থেকে আমি আরম্ভ করছি। আই টেক দ্য বুক, আমি বইটি লই। এটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্বের রূপ হচ্ছে ইজ, অ্যাম, আর। তাহলে আমরা দেখো, এই দি বুকটা অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হিসেবে চলে এলো, দি বুক। আর এই যে টেক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্বের রূপ আমরা জানি ইজ, অ্যাম, আর। তাহলে এখানে দি বুক, এই সাবজেক্ট অনুযায়ী এখানে ইজ আসছে। আর টেকটা যেটা মেন ভার্ব, রুট ভার্ব, তার পাস্ট পার্টিসিপেলে নিয়ে যাচ্ছে, টেক টু টেকেন। আর কি হচ্ছে, আইটাকে আমি
অবজেক্টে নিয়ে যাচ্ছি মি হয়ে গেল, তার আগে বাই প্রিপোজিশন বসবে। ঠিক একইভাবে আমরা বিভিন্ন টেন্সের মধ্যে দিয়ে যখন যাচ্ছি দেখছি ওই নিয়মটাই কিন্তু ফলো হচ্ছে। যেমন আই অ্যাম টেকিং দ্য বুক, এখানে দেখো দি বুক সাবজেক্ট হিসেবে চলে এলো, বাই মি অবজেক্ট হয়ে গেল, তার আগে বাই বসছে। আর কি অ্যাম টেকিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভাগের রূপ হচ্ছে ইজ বিং, অ্যাম বিং, আর বিং। এখানে দি বুক অনুযায়ী ইজ বিং হয়ে গেল, আর যে মেন ভার্বটা সেটা পাস্ট পার্টিসিপেল রূপটা চলে এলো, টেকেন। আবার দেখো আই হ্যাভ টেকেন দ্য বুক, দি বুক হ্যাজ বিন টেকেন বাই মি। ঠিক একই নিয়মে চলছে, কিন্তু এখানে বি ভার্বের রূপ হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন আমি বলেছি, এখানে দি বুক অনুযায়ী হ্যাজ বিন হলো, আর ঠিক পাস্ট পার্টিসিপেল রূপ টেকেনটা হয়ে গেল। যে টেন্সই থাকুক না কেন মেন ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপেলে চলে যাবে, আর বি ভার্বের রূপগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক সেইভাবেই আমি এগুলো ব্যাখ্যা করেছি। যেমন আই হ্যাভ বিন টেকিং দ্য বুক, দি বুক হ্যাজ বিন বিং টেকেন বাই মি। আই টুক দ্য বুক, এটা হচ্ছে পাস্ট ইনফিনিট টেন্স। কেমন পাস্ট ইনফিনিট টেন্সের যে রূপটা, দি বুক ওয়াজ টেকেন বাই মি। তারপর ধরো আই ওয়াজ টেকিং দ্য বুক, দি বুক ওয়াজ বিং টেকেন বাই মি। আই হ্যাড টেকেন দ্য বুক, দি বুক হ্যাড বিন টেকেন বাই মি। I shall take the book, the book will be taken by me. I shall be taking the book, the book will be being taken by me. ঠিক এইভাবে আমি যে টেবিলটা তৈরি করেছি সেই টেবিল অনুযায়ী মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওইটা হচ্ছে বেসিক নিয়মটা বললাম। এইবার আমরা লক্ষ্য করেছি আমরা কি শুধু ট্যানজেটিভ ভার্ব ছাড়া তো পারি না, ট্যানজেটিভ ভার্বেরই অবজেক্ট থাকে এবং তারই শুধু চেঞ্জ করা যায়। এখন কথা হচ্ছে যে ইনট্যানজেটিভ ভার্বকে ট্যানজেটিভ ভার্বে নিয়ে গিয়ে সেটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেইগুলো দেখতে হবে। আলটিমেটলি কিন্তু ট্যানজেটিভ ভার্বে যাচ্ছে, কিন্তু প্রথমে সেটা ছিল ইনট্যানজেটিভ ভার্ব। যেমন ধরো তিনটে ক্ষেত্র আছে, এটা খুব ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে কগনেট অবজেক্ট যদি হয়, অর্থাৎ সমধাতুজ অবজেক্ট। সেটা কীরকম? এরা মেনলি ভার্ব ও অবজেক্ট একই মূল শব্দ থেকে আসে, যে অবজেক্টটা আমি ব্যবহার করব সেটা সেই ভার্বের থেকেই আসে। যেমন ধরো দে স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, এই যে স্লিপ কথাটা এই ভার্ব থেকে আসছে। স্লিপের পাশে স্লেপ্ট SLEPT, তাহলে দে স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, সে একটা খুব ভালো ঘুম ঘুমিয়েছিল। এখানে দেখো এইটা কি বলছে, সমধাতুজ অবজেক্ট। এই স্লিপ থেকে তার পাস্ট টেন্স হচ্ছে স্লেপ্ট, এবং এ থেকেই অবজেক্ট হিসেবে চলে আসছে এ সাউন্ড স্লিপ। এবার যার নিয়ম আমরা শিখেছি সেই নিয়মে ফেলে দেবো। এখানে দেখো তারপর আর একটা আমি দিচ্ছি, হি স্যাং এ সুইট সং। এই যে সিং থেকে সং কথাটা আসছে, গান, স্যাং, সাং, এই সিং থেকেই তা থেকেই কিছুটা চেঞ্জ হয়ে সং কথাটা আসছে। কিংবা ধরো আই ড্রিমড এ সুইট ড্রিম, ড্রিম, এই ড্রিম থেকে এই সুইট ড্রিমটা আসছে। কিংবা ধরো দে রান এ রেস, এই রান মানে দৌড়ানো, তা থেকে রেস কথাটা আসছে। এইগুলো সবই অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এবং কগনেট অবজেক্ট এদিকে বলা হচ্ছে, প্রত্যেকটাকে কগনেট অবজেক্ট বলা হচ্ছে, ভার্ব থেকে উৎপন্ন হচ্ছে। এছাড়া পজিটিভ সেন্স এ থেকেও প্রকাশ করা যায়। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, দি চাইল্ড ওয়াক্স, মানে কি শিশুটি হাঁটে, এটা কিন্তু ইনট্যানজেটিভ ভার্ব, কিন্তু যদি বলি হি ওয়াক্স দ্য চাইল্ড, সে শিশুটিকে হাঁটায়, অর্থাৎ ইনট্যানজেটিভ ভার্ব হিসেবেও ব্যবহার হচ্ছে, আবার ট্যানজেটিভ ভার্ব হিসেবেও ব্যবহার হচ্ছে। যখন আমি ট্যানজেটিভ ভার্ব হিসেবে নেব সেটাকে, তখন সেটা হয়ে যাচ্ছে পজিটিভ সেন্স, কেউ পড়াচ্ছে সেই অর্থে। এবার এইটাকে আমরা যেরকম সাধারণ নিয়মে আমরা দেখলাম এতক্ষণ, সেই নিয়মে ফেলে দেবো। কিংবা ধরো দি বার্ডস ফ্লাই, পাখিটি ওড়ে, এটা ইনট্যানজেটিভ ভার্ব। কিন্তু যদি বলি হি ফ্লাইজ এ কাইট, সেটি ঘুড়ি ওড়ায়, এটা তখন কি হচ্ছে, এই পজিটিভ ভার্ব রূপে এখানে একটা অবজেক্ট নিয়ে আসছে। এটাকে এবার আমরা সাধারণ নিয়মে ফেলে দেবো। আর একটা হয় ভার্বের গ্রুপ ভার্ব বলে হয়, সেটা কীরকম? যেমন ধরো হি লাভস, সে হাসে, এটা ইনট্যানজেটিভ ভার্ব। কিন্তু এরপর যদি আমি হি লাভস অ্যাট মি বলি, এই যে একটা প্রিপোজিশন যোগ করছি, এই প্রিপোজিশন যোগ করে এটা একটা গ্রুপ ভার্ব হয়ে যাচ্ছে, লাভ অ্যাট মানে হচ্ছে
একটা কাউকে রহস্য করা বা ঠাট্টা করা, হি লাভস অ্যাট মি, সে আমার দিকে ঠাট্টা করছে, এই জিনিসগুলো হচ্ছে, এটা এবার সাধারণভাবে আমরা চেঞ্জ করে দেবো। এই ধরনের তিনটে উপায়ে আমরা ইনট্যানজেটিভ ভার্ব থাকলেও তাকে ট্যানজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে তার ভয়েস চেঞ্জ করতে পারি। আচ্ছা, এইবার আসবে কতকগুলো এর আবার কতকগুলো এক্সেপশনাল কেস আছে, সেইগুলো একটু আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো বলছি প্যাসিভ ভয়েসেতে বাই প্রিপোজিশনটি না বসিয়ে অন্য প্রিপোজিশন বসিয়ে আমরা করবো। অর্থাৎ আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে সাধারণত বাই প্রিপোজিশন বসে, কিন্তু সব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে বাই প্রিপোজিশন না বসে অন্য প্রিপোজিশন বসবে। যেমন ধরো এখানে আমি উদাহরণস্বরূপ বলছি আই নো দি ম্যান, ওটা তো আমরা জানি ট্যানজেটিভ ভার্ব, আমি মানুষটিকে চিনি। এইটা যখন চেঞ্জ করব, দি ম্যান ইজ নোন বাই মি সাধারণভাবে করলে তাই হতো, কিন্তু নোয়ের পর টুটা হয়, যার জন্য কী হচ্ছে দি ম্যান ইজ নোন টু মি, এগুলো মনে রাখতে হবে। কিংবা ধরো হিজ ওয়ার্ক স্যাটিসফাইড মি, এক্ষেত্রে বা আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ ওয়ার্ক, এই উইথটা বসছে বাই না হয়ে। কিংবা ধরো ইউর ফেলিওর্স সারপ্রাইজেস মি, আই অ্যাম সারপ্রাইজ অ্যাট ইউর ফেলিওর, এখানে অ্যাড বসছে বাই না বসে। হ্যাঁ, দিস কাপ কন্টেন্টস টি, টি ইজ কন্টেন্ট ইন দিস কাপ, এখানে ইন বসছে। আবার দেখো ডাস্ট কভার দ্য টেবিল, দি টেবিল ওয়াজ কভার্ড উইথ ডাস্ট, এখানে উইথ বসছে। বা লাইট ফিল দ্য রুম, দি রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। এইসব ক্ষেত্রে কখনো আমরা অ্যাড বসাচ্ছি, কখনো উইথ কিংবা ইন কিংবা টু, এইসব বসিয়ে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি। এইগুলোই ফলো করার ব্যাপার আছে, এইগুলো একটু আমাদের মনে রাখতে হবে, অভ্যাস করতে হবে। আবার দেখো কিছু প্যাসিভ ভয়েস আছে যেগুলো অ্যাক্টিভ ভয়েস নিম্নলিখিতভাবে ব্যবহার হয়। যেমন ধরো রাম ওয়াজ মিসগাইডেড, রাম ওয়াজ মিসগাইডেড, তার মানে এই যে তাকে মিসগাইড করেছে, কেউ না কেউ তো করেছে। যখন উচ্চ থাকবে এইগুলো, তখন আমরা সেন্স অনুযায়ী বসিয়ে সেটাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে পারবো। এটা যদি প্যাসিভ ভয়েস থাকে তখন তোমায় করতে হবে সামওয়ান মিসগাইডেড রাম, যে কেউ তাকে মিসগাইড করেছে। কিংবা ধরো হি ওয়াজ রবড অন দ্য ওয়ে, তার মানে যে কেউ তার রব করে নিয়েছে, তাহলে সামওয়ান রবস মি অন দ্য ওয়ে, হি ওয়াজ রবড অন দ্য ওয়ে, সামওয়ান রব মি অন দ্য ওয়ে। আচ্ছা, কিংবা ধরো হি ওয়াজ কম্পেল টু ডু ইট, হি ওয়াজ কম্পেল টু ডু ইট, এই যে প্যাসিভ ভয়েসটা আছে এটা কি হচ্ছে সার্কামস্ট্যান্সেস কম্পেলড টু ডু ইট, তার অবস্থা, তার পরিপ্রেক্ষিতে এমন ছিল, সেইটাই তাকে অবস্থা প্রকৃতিতে তাকে বাধ্য হতে হয়েছিল। হ্যাঁ, সেন্স অনুযায়ী আমাদেরকে সাবজেক্টটা নিয়ে আসতে হচ্ছে। কিংবা ধরো প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিসেস শুড বি কেপ্ট, তার মানে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এইভাবে চেঞ্জ করা হচ্ছে। হি ইজ নোন টু বি এ থিপ, পিপল নো হিম টু বি এ থিপ। কিংবা ধরো দি মিটিং ওয়াজ ক্যান্সেলড, তার মানে ওটা হচ্ছে দে ক্যান্সেলড দ্য মিটিং। কিংবা এ স্ট্যাচু উইল বি সেট আপ হিয়ার, দ্য মিউনিসিপ্যালিটি উইল সেট আপ এ স্ট্যাচু। তার মানে এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেন্সটা ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ কাদের দ্বারা এটা হতে পারে, কারা করতে পারে, সেটা অ্যাক্টিভে নিয়ে আসা হচ্ছে। কেমন? আচ্ছা, আরও কতগুলো দেখো, যেমন ধরো এইগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এতভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ বিভিন্নভাবে নিয়ে যেতে পারি। হ্যাঁ, কী কী ধরনের অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে বা তাদের যে চেঞ্জ করার রূপগুলো, সেইগুলো আমি তোমাদের শেখাচ্ছি। এইগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলেই দেখবে আস্তে আস্তে তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে। আবার দেখো যে সমস্ত সেন্টেন্সে এগুলো মনে রাখবে, ক্যান, মে, শুড, উড, মাইট, এইসব ধরনের মোরাল ভার্বগুলো থাকবে, সেইখানে আমরা কীভাবে চেঞ্জ করব। এখানে দেখো যেমন আই ক্যান ডু দি ওয়ার্ক, দি ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, সব ঠিক আছে, মানে আগে আমরা নিয়মগুলোই ফলো করছি, শুধু এই ক্যানের পর বি বসে যাচ্ছে, ক্যান বি। কিংবা ধরো ইউ মে হেল্প হিম, তাহলে হি মে বি হেল্প, মে পর বিটা বসছে, বি ভার্বের রূপটা। আই শুড টেক দিস শুড বি টেকেন, বি ভার্বের বিটা, বি আগে যেমন বি ভার্বের রূপটা বসাচ্ছিলাম, এখানে সরাসরি সেটা না বসে বি ভার্বটা চলে আসছে, বি নিজেই চলে আসছে। এইগুলোই হচ্ছে বোঝবার ব্যাপার। যখন এই মোডাল ভার্বগুলো থাকবে তখন এইভাবে আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আচ্ছা,
আবার দেখো আর একটা আছে কোয়াজি প্যাসিভ ভার্ব বলে একটা আছে, কোয়াজি প্যাসিভ ভার্ব উইথ এ কমপ্লিমেন্ট। হ্যাঁ, কোয়াজি প্যাসিভ বলতে গেলে এরা দুটো ভূমিকা নেয়, এরা দুটো ভূমিকা নেয়, অ্যাক্টিভের ভূমিকাও নিতে পারে আবার প্যাসিভেও নিতে পারে। এটা একটু বোঝার ব্যাপার। যেমন ধরো হানি টেস্টস সুইট, মানে মধু খেতে মিষ্টি বা মধুর যে স্বাদটা সেটা মিষ্টি। তাহলে তার মানে কি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, মানে হানিটা তখনই সুইট লাগবে যখন এটাকে আমরা টেস্ট করছি। তার মানে এখানে দুরকম ভূমিকা নিচ্ছে। হানিটা দুরকম ভূমিকা, একটা সাবজেক্টের ভূমিকা নিচ্ছে আবার কখনো অবজেক্টের ভূমিকা নিচ্ছে। কিংবা ধরো স্টোন ফিলস হার্ড, স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল, যখন আমরা সেটাকে অনুভব করছি তখনই সেটা স্বরূপটা বোঝা যাচ্ছে, এটাই বোঝার ব্যাপার আছে। কিংবা ধরো দি রোজ স্মেল সুইট, হ্যাঁ, তার মানে কি দি রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, যখন এর গন্ধ নেওয়া হচ্ছে তখনই সেটা সুইট লাগছে। তাহলে দেখো উপরের সেন্টেন্সগুলিতে প্রত্যেকটি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করছে, তাই ইহাদের কোয়াজি প্যাসিভ। কোয়াজি মানে হচ্ছে হাফ, সাবজেক্টগুলো নিজে নিজে পড়ছে না। আচ্ছা, আবার দেখো ওটা যেমন কমপ্লিমেন্ট দিয়ে দেখালাম, আবার উইদাউট কমপ্লিমেন্টে কিন্তু হতে পারে। যেমন ধরো দি হাউস ইজ বিল্ডিং, তার মানে কি দি হাউস ইজ বিং বিল্ড বাই এনি ওয়ান। কিংবা ধরো দি বুক ইজ প্রিন্টিং, দি বুক ইজ বিং প্রিন্টেড বাই এনি ওয়ান। কিংবা ধরো ম্যাঙ্গোজ আর সেলিং, তারপর ম্যাঙ্গোজ আর বিং সোল্ড বাই সেলার বা যাই হোক কিছু হবে। এইভাবে আমরা প্যাসিভ ভয়েসগুলো লক্ষ্য করি। আচ্ছা, বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে, আমরা সেইগুলো আলোচনা করছি। আলোচনা করলে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। আচ্ছা, এবার দেখা যাক আমাদের মেনলি 3 রকম সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়া যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম, এরপর আমরা ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আসবো। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আগেই যখন সেন্টেন্সের ভাগগুলো শিখিয়েছিলাম, অর্থগত দিক দিয়ে 5টা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। সেই সেন্টেন্সগুলো চ্যাপ্টারটা আবার দেখে নেবে, কোনটা কী সেন্টেন্স কাকে কী বলে সেগুলো সম্বন্ধে আবার সম্যক ধারণা হয়ে যাবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কীরকম, সাধারণত ইউটা উচ্চ থাকে। যেমন ধরো ডু দ্য সাম, অঙ্কটি করো, তার মানে লেট দি সাম বি ডান। এগুলো পদ্ধতিগুলো আমাদের দেখতে হবে। যেমন ধরো গিভ হিম অ্যান আপেল, লেট অ্যান আপেল বি গিভেন হিম। ডু নট বিট দ্য বয়, লেট নট দ্য বয় বি বিটন। ডু নট বিট হিম, লেট হিম নট বি বিটন। এইখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা প্রথমে কী করছি, যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা থাকতে তখন লেট দিয়ে শুরু করছি, তারপরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা নিয়ে চলে এলাম, আনার পর বি ভার্বটা সরাসরি বসে যাবে। বি ভার্বের রূপটা বসবে না, কিন্তু ই জ্যামার এই সব বসছে না, শুধু বি, যেমন আগেরগুলো বি এসছে সেরকম। আর যে মেন ভার্বটা তার পাস্ট পার্টিসিপেলে নিয়ে চলে যেতে হবে। আমি আগেই বলেছিলাম যে মেন ভার্বটা সবসময় যে সেন্টেন্সই যে টেন্সই থাকুক না তার পাস্ট পার্টিসিপেল নিয়ে যেতে হবে। এখানেও দেখো সেই ঘুরে ফিরে দুটো ডান হয়ে চলে যাবে। ঠিক এই প্রসেসই আমরা বাকিগুলো করছি। হ্যাঁ, লেট অ্যান আপেল বি গিভেন হিম। আর যখন নেগেটিভ সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ বা নেগেটিভ দিয়েও তো ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়। যেমন ধরো ডু নট বিট দ্য বয়, এখানে কীরকম হচ্ছে, লেট নট দ্য বয় বি বিটেন। সবই ওপরেগুলোর মতনই আছে, শুধু নটটা আগে বসছে। আবার দেখো ডু নট বিট হিম, এখানে হচ্ছে লেট হিম নট বিটেন। এইখানে দুটো জিনিস লক্ষ্য করার আছে, যখন নাউন থাকবে তার আগে নটটা আসছে, আর যখন প্রোনাউন থাকবে তার পর নটটা বসবে। এটা খেয়াল রাখতে হবে। কিন্তু যে কোনো যখন নাউন দিয়ে থাকবে তখন তার আগে নটটা বসবে, আর যদি প্রোনাউন দিয়ে থাকে প্রোনাউনের পর নটটা বসবে। এখানে এইটাও একটু শেখার ব্যাপার আছে। আচ্ছা, এইবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সেও সাধারণত আমরা বললাম ইউটা উজ্জ থাকে, যদি ধরো ফার্স্ট পার্সন কিংবা থার্ড পার্সনের থাকে তাহলে কি আমরা সেটাকে ভয়েস চেঞ্জ করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাহলে সেই টেকনিকগুলো একটু আমাদের শিখে নিতে হবে। যেমন ধরো লেট মি ডু ইট, এখানে কিন্তু ফার্স্ট পার্সন আছে, এটা কীভাবে করবো, লেট ইট বি ডান বাই মি, লেট ইট বি ডান বাই মি। লেট হলো, তারপর অবজেক্ট হলো, তারপর এই এর আগে বি ভার্বটা বসলো, আর ডুটা যে ভার্ব ছিল সেই ডান চলে এলো, তারপর বাই মিটা হয়ে চলে এলো। ঠিক এইভাবেই এগুলো করতে হবে। যেমন লেট দি গার্ল সিং এ সং, তাহলে লেট এ সং বি সাং বাই দ্য গার্ল। কিংবা ধরো লেট রাম ব্রিং দ্য চেয়ার, লেট দ্য চেয়ার বি ব্রট বাই রাম। ঠিক আছে। আবার দেখো কিছু সেন্টেন্স আছে
যেগুলো বাক্যের অর্থ বুঝে করতে হয়। তোমরা বুঝতে পারছো তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কত রকম আছে। এইগুলোই আমাদের প্র্যাকটিস করতে হবে এবং পরবর্তীকালে আমি নিশ্চয়ই সুযোগ পাবো, তোমরা যদি আগ্রহ দেখাও তোমরা এগুলো সাবস্ক্রাইব করবে, পরপর আবার টপিকগুলো চলে আসবে এবং আমি আরও ডিটেলসে এগুলো শেখানোর পর যখন রিভিশন চলবে তখন আমি আরও বেশি বেশি উদাহরণ দিয়ে এগুলো তোমাদের শেখানোর চেষ্টা করব। যেমন ধরো এখানে টেল হিম টু কাম, টেল হিম টু কাম, এটা কীরকম হচ্ছে দেখো, হি শুড বি টোল্ড টু কাম। টেল হিম টু কাম এটা কীরকমভাবে হচ্ছে, হি শুড বি টোল্ড টু কাম। আমি প্রথমেই বলেছি বাক্যের অর্থ বুঝে এগুলো করতে হবে। কিংবা ধরো কিপ ইউর প্রমিস, ইউর প্রমিস শুড বি কেপ্ট, এগুলো সাধারণত শুড দিয়ে আসে। হ্যাঁ, স্প্রেড দ্য বেড কভার অন দ্য বেড, স্প্রেড দ্য বেড কভার অন দ্য বেড, এইটা আবার দেখো হ্যাভ দিয়ে হচ্ছে, হ্যাভ দ্য বেড কভার স্প্রেড অন দ্য বেড। কিংবা ধরো এন্টার দ্য গেট, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস গেট। তাহলে এইসব বিভিন্নভাবে হতে পারে, এগুলো সেন্স অনুযায়ী করতে হবে। আবার দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কীভাবে নিয়ে যাব। আমরা তো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যাসার্টিভ আর ইম্পারেটিভের ক্ষেত্রে ওটা আমরা দেখলাম। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে কীভাবে নিয়ে যাবো, এমনি বেসিক নিয়মগুলো কিন্তু অ্যাকচুয়ালি একই থাকছে, শুধু একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন ধরো ডু ইউ নো দিস, এটা কী হয়ে যায় ইজ দিস নোন টু ইউ। তার মানে এটা যদি আগে সে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতো ডু ইউ নো দিস, তাহলে আমরা কী করতাম দিস ইজ নোন টু ইউ। তাহলে দিস ইজ নোন টু ইউ, তাহলে আমরা যদি সেটাকে ইন্টারোগেট নিয়ে যাই তাহলে ইজটা আগেই চলে আসবে, সেইভাবেই হচ্ছে ইজ দিস নোন টু ইউ। সেইভাবে ডাজ হি সিং সংস, হ্যাঁ এখানেও দেখো আর সংস সাং বাই হিম, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনফিনাইট টেন্সে প্রেজেন্ট ইনফিনাইট টেন্সের হচ্ছে, সেখানে আমরা কী বলেছিলাম যে বিভার্বের রূপগুলো আসবে ই জ্যামার, সেইগুলো এখানে আসছে। পাস্ট টেন্স হলে ওকা যাওয়া হয়, এখানে দেখো পরেরটা এই যে ডিড দিয়ে আরম্ভ করি, তার মানে এটা পাস্ট টেন্স, ডিড হি টেক এ বুক, এটা কী আছে ওয়াজ এ বুক টেকেন বাই হিম। আর হ্যাজ হ্যাভ এইগুলো সব দিয়ে থাকলে সেগুলো আগিয়ে আসে। যেমন হ্যাজ হি চুজেন মি, এটা কী ছিল যখন জিজ্ঞাসা না করেছিলাম তখন হবে হি হ্যাজ চুজেন মি, সেটা থেকে হ্যাজটা গিয়েছে, এটা ইন্টারভিউ হয়ে যাচ্ছে হ্যাজ হি চুজেন মি। তুমি যদি হি হ্যাজ চুজেন মি এইটার যদি প্যাসিভে আনতে পারো তাহলে এটা জিজ্ঞাসা করলো নিশ্চয়ই আনতে পারবে, শুধু হ্যাভটাকে আগিয়ে দাও, হ্যাভ আই বিন চোজেন বাই হিম। কিংবা ধরো হ্যাল আই টেক দ্য মেডিসিন, উইল দ্য মেডিসিন বি টেকেন বাই মি, ঠিক আছে। আর নেগেটিভ হলে নট বসবে, নট বসবে কোথায়, একটু আগে যেটা আলোচনা করলাম নাউনের আগে নট বসবে, প্রোনাউনের পর নটটা বসবে। নাউন হলে নটটা তার আগে বসবে, প্রোনাউন হলে নটটা তার পরে বসবে। এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরো ডু ইউ নট নো ইট, এখানে প্রোনাউন আছে কিন্তু, তাহলে কী হচ্ছে ইজ ইট নট নোন টু ইউ, ইজ ইট নট নোন টু ইউ, এখানে ইটটা প্রোনাউন, ইটের পর নটটা বসছে। আবার দেখো ডু নট রাম, এই ডাজ নট রাম ইট রাইস, এখানে কি হচ্ছে ইজ নট রাইস ইটিন বাই রাম, এখানে রাইসটা নাউন, যার জন্য রাইসের আগে নটটা বসছে। কিংবা ধরো হ্যাজ হি নট চুজেন মি, হ্যাভ আই নট চুজেন বাই মি, এখানে মিটাকে আই করে নিয়ে চলে আসছি, আইটা প্রোনাউন, তার সার্চ করে নটটা পরে বসছে। আগে পরের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুধু ডু ডাজ ডিড এইগুলো দিয়ে হবে তার কোনো মানে নেই। ইজ অ্যাম আর এইগুলো আগিয়ে আসতে পারে, হ্যাজ হ্যাভ থাকলে সেগুলো আগিয়ে আসে, ওয়াজ ওয়ার থাকলে সেগুলো আগিয়ে আসে। হ্যাঁ, এছাড়া আরও কিছু সেন্টেন্স আছে যেগুলো ইন্টারোগেটিভ, কিন্তু সেগুলো হোয়াট, হোয়ার, হোয়াই, হ্যাঁ, হাউ, ওয়েন, হুইচ এইসব দিয়ে আরম্ভ হয়। যেমন ধরো হোয়াট ডাজ হিস ওয়ান্ট, হ্যাঁ সে কী চায়, এটা কীভাবে হচ্ছে দেখো হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। কিংবা ধরো হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার, হোয়েন ওয়াজ দ্য লেটার রিটেন বাই মি, রিটেন বাই ইউ। তার মানে কি হোয়াট, হুইচ এইগুলো না থেকে যেরকমভাবে আমরা চেঞ্জ করতাম, এই যে ডাজ হি ওয়ান্ট বা এইগুলো যদি করতাম তাহলে যেভাবে হতো, হ্যাঁ ঠিক সেইভাবেই হয়ে তার আগে এইগুলো বসে যাচ্ছে হোয়াট, হুইচ, হোয়ার। প্রত্যেকটা দেখো হোয়ার ডিড রাম ফাইন্ড ইট, হোয়ার ওয়াজ ইট ফাউন্ড বাই রাম। কিংবা ধরো হুইচ পেন হ্যাজ হি বট, হুইচ পেন হ্যাজ বিন বট বাই হিম। কিংবা ধরো হাউ ডিড ইউ টেক ইট, হাউ ওয়াজ ইট টেকেন বাই ইউ।
কিন্তু এইটা আবার দেখো, হু থাকলে কিন্তু সেই হুটা নিজেই পরিবর্তিত হয়ে যায়। হুয়ের অবজেক্টিভ ফর্ম যেহেতু আছে, হু থেকে হুম হয়, যার কারণে এই হুয়ের ক্ষেত্রটা একটু আলাদা। এটা একটু খেয়াল রাখতে হবে, ওই প্রসেসে হবে না কিন্তু। যেমন ধরো হু ডাজ দি জব, তখন কী হচ্ছে বাই হুম, হু থেকে বাই হুম অবজেক্ট হয়ে যাচ্ছে, বাই হুম ইজ দ্য জব ডান, বাকিটা কিন্তু একইভাবে থাকছে। হু ডিড দ্য সাম, বাই হুম ওয়াজ দ্য সাম ডান, কিংবা হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, বাই হুম হ্যাজ দ্য গ্লাস হ্যাজ ব্রোকেন। আচ্ছা, এইগুলো গেল। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা রপ্ত করতে হবে আমাদেরকে। এইগুলো উম, ঠিক আছে, এই পর্যন্ত আজ থাক। আরও কিছু আমার আলোচনা করার ব্যাপার আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার ব্যাপারগুলো। এরপর কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করতে হবে, কিংবা ইনফিনিটিভ যোগ থাকলে সেগুলো কীভাবে করতে হবে। হ্যাঁ, আমি আর একটা শর্ট ভিডিও তৈরি করব এই টপিক নিয়ে, বাকি অংশটা আমি তাতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক, তোমরা এগুলো দেখতে থাকো, ভালো থেকো।